দেখা মিলল ডিবি হারুনের। হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে ডিবি হারুনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। অবশেষে বেনজিরের কুকর্ম ফাঁস। নিজে বাঁচতে হাসিনাকে ফাঁসিয়ে দিল বেনজির। ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছে, 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই। আর এরা বলতেছে 1400 কই মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেল। জানাবো মানি লন্ডারিং ও হত্যার অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। অবশেষে হাতে নাতে ধরা খেল কাদের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। শেখ হাসিনার নির্দেশে সব করেছেন স্বীকার আনিসুল হকের হেফাজতের সমাবেশে গুলি। যুক্তরাষ্ট্রকে নিয়ে মিথ্যাচার করায় হাসিনাকে এবার কড়া হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে মামলা। শামীম ওসমানের গোপন ভিডিও ভাইরাল। অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনছেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটা। এদিকে হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার প্ল্যান এবং সেই সাথে সকল নেতাকর্মীদের গোপন তথ্য ফাঁস হতে চলেছে। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যে প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনটি যদি না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ নিউজ মিস করতে পারেন। তাই আপনাদেরকে সব কিছু দেখাবো, ধৈর্য ধরে দেখবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যারা লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। ডিবি হারুন এখন কোথায়? দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন? শেখ হাসিনা দেশ ছাড়ার পর চায়ের দোকান থেকে শোয়ার ঘর কিংবা অফিস পাড়া থেকে সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় ডিবি হারুন? নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পর পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন হারুনুর রশিদ। হারুনের পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে তিনি নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না। তিনি গা ঢাকা দিয়ে দেশে আছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। ডিবি হারুনকে নিয়ে জনমনে আরো একটা প্রশ্ন উকি দিচ্ছে। 5 আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তার, কি করেছিলেন তিনি? বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে ওই দিন ছাত্র জনতার ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে, এমনটাই আগের দিন জানিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিটে। ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয়। বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে। 5 মে 2013 গভীর রাতে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশেপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের উপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ, রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। 13 দফা দাবি আদায়ে 2013 সালের 5 মে দিনভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এরপর মাঝরাতে ক্লান্ত শরীর নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন। অল্প কিছু মানুষ মশগুল ছিলেন ইবাদত বন্দেগীতে। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 10,000-এরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। বৃষ্টির মতো চলে গুলিবর্ষণ, সঙ্গে ব্রাশফায়ার, গ্রেনেড, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই। নিস্তব্ধ মতিঝিলে যেন হঠাৎ করে নেমে আসে কিয়ামত। ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল। শেখ হাসিনার নির্দেশে এবং এই দুইজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ 13 দফা দাবি ছিল হেফাজতে ইসলামের। শুধু ইমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বেশিরভাগই ছিলেন ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি, মাওলানা।
মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের জলকামান ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয়। গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে এমনটাও দেখেছেন স্থানীয়রা। এতদিন মুখ বন্ধ রাখলেও স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন। আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন। ইতোমধ্যে রিমান্ডে নেওয়ার পর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে চিত্রনায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্যতার কথা। বেনজির, ডিবি হারুন, নানক, ওবায়দুল কাদের সহ অনেক হেভিওয়েটদের নারী কেলেঙ্কারি প্রকাশ পেতে শুরু করেছে। এবার ফাঁস হলো হাসানুল হক অবৈধ কুকর্ম। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, হাসানুল হক ইনুর একাধিক নারী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, যাদেরকে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় বানানো হতো রাতের পাখি। এদিকে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার পক্ষে গিয়েছে। এর সবকিছু এবার ছাত্রদের আন্দোলনকে ঘিরে তিনি যতই সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তারা বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়ি পাতার যন্ত্র ক্রয়, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে। সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আরো কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ, নিধন, আড়িপাতার যন্ত্র, পেপাসাস সফটওয়্যার ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিটিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে পিনাকি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিটিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না। পিনাকি আরো বলেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিটিআর সদর দপ্তরে আশেপাশের শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপ কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি, যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিএসি এর নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চতুরতার সঙ্গে পিলখানা ঘটনাটি তারা সংগঠিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবার প্রথম এসে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টের আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2010 সালে নভেম্বর সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপস
তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 ব্যাটালিয়নের ডি নাসিরউদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন। তারা বলেছে আমরা জিম্মি করে যাই করে আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক নাম্বার 71318। জিয়াউল জানায় কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানান তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সচিব অজের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না? শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? সচিব অজের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সে সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল? 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হচ্ছে। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশপাশের এলাকায়। হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে মেজর জেনারেল হাজারি প্রচন্ড রকম ইসলাম বিদ্বেষী মনোভাব সম্পন্ন একজন অফিসার। রংপুরে ব্রিগেড কমান্ডার, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেক্টর কমান্ডার, সিলেটের SINT-তে কমান্ড্যান্ট থাকাকালীন ও সর্বশেষ সিলেটের 17 পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবস্থায় তিনি অসংখ্য ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন। অফিসারদের তিনি সবার সামনে দাঁড়িয়ে ইসলামিক বিষয়ে অপমানিত ও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। ডিভিশন সদর দপ্তরে সাধারণত সপ্তাহে একদিন কেন্দ্রীয় চা নাস্তার আয়োজন করা হয়, যেখানে ডিভিশন সদরের সকল অফিসার অংশগ্রহণ করে থাকেন। সাপ্তাহিক সুন্নাহ রোজা রাখায় তিনি বেশ কয়েকবার কয়েকজন অফিসারকে অপমান করেছেন ও অসামাজিক বলেছেন। দাড়িওয়ালাদের মধ্যে তিনি ট্রিম করা দাড়ি পছন্দ করেন, লম্বা দাড়ি অপছন্দ করেন। এ কারণে কোনো অফিসার বা সৈনিকের দাড়ি একটু লম্বা হলেই তাকে অপমান করতেন। গুঞ্জন আছে যে অফিসার ও সৈনিকদের দাড়ির দৈর্ঘ্য মাপার জন্য তিনি পকেটে ছোট স্কেল নিয়ে ঘুরতেন। দুষ্ট জুনিয়র অফিসাররা বলতো ভার্নিয়ার স্কেল। প্রমোশন বোর্ডে যেমন ডিএনএ টেস্ট করে আওয়ামীপন্থীদের নির্বাচন করা হতো এবং বিএনপির সাথে দূরতম সম্পর্ক থাকলেও বাদ দেওয়া হতো, ঠিক তেমনি জেনারেল হাজারি ভার্নিয়ার স্কেল দিয়ে অফিসারদের দাড়ি মাপতেন এবং তার চোখে কারো দাড়ি 0.001 মিলিমিটার বড় হলেও তাকে ওয়ার্নিং দিতেন। তবে এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়াও টাকনুর উপরে কাপড় পরার জন্য তিনি অসংখ্য অফিসার ও সৈনিকদের বুলিং করেছেন এবং সেনাবাহিনী ত্যাগ করার জন্য প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। ইসলামিক বিষয়ে তার সাথে তর্ক করে পারা যায় না। তিনি ইসলামের অনেক ঘটনা এবং কুরআন ও হাদিসের রেফারেন্স জানেন এবং সেগুলো দিয়ে ধার্মিক ও প্র্যাকটিসিং অফিসারদের ঘায়েল করেন। এজন্য অফিসাররা তাকে জ্ঞান পাপী বলে থাকেন। 2. আওয়ামী প্রেম। জেনারেল হাজারি একজন আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট অফিসার। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শুরু থেকেই তিনি কঠোরভাবে অবস্থান নিয়েছিলেন। 5 আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি গোপনে সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় দিয়েছিলেন।
আইএসপিআর এর ঘোষণাকৃত 626 জন রাজনৈতিক ব্যক্তিবর্গের বাইরেও ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ও পুলিশের খুনি অফিসারদের তিনি আশ্রয় দিয়েছিলেন। একজন জেনারেল পদমর্যাদার অফিসারের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গিয়েছে। এছাড়াও জেনারেল হাজারীর আওয়ামী ব্যাকগ্রাউন্ড এবং তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীর যোগাযোগের বিষয়ে বিস্তারিত বিবরণ হাতে আসার পর প্রকাশিত হবে ইনশাল্লাহ। 4. ভারতীয় র এজেন্ট ইকবাল করিম ভুইয়া ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর রণকৌশল সিলেবাস থেকে ভারতের রূপক নাম ওফ ল্যান্ড বা নেকড়ে দেশ থেকে উঠিয়ে দিয়ে সেখানে রেড ল্যান্ড বা লাল দেশ বসিয়েছেন। এসআইএনটিতে থাকা অবস্থায় জেনারেল হাজারি এই পরিবর্তনের কোনো প্রতিবাদ তো করেননি, বরং এনশিওর করেছেন যেন সকল অফিসার রেড ল্যান্ড বা লাল দেশ শিখে যায়। তার আগের অন্যান্য কমান্ডেন্টরাও একই কাজ করেছেন। গত অক্টোবরে সিলেটের জিওসির পদ থেকে মিরপুরের স্টাফ কলেজের কমান্ডেন্ট হিসেবে তার পোস্টিং হচ্ছে। এখন তিনি মেজর পদবীর অফিসারদেরকে ভারতীয় প্রেসক্রিপশনের রণকৌশল শেখাতে পারবেন। এটা থেকে বোঝা যায় যে ভারতপন্থী সরকারের পতন হলেও বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ভারতীয় হেজেমনির এখনো পতন হয়নি। ভারতের প্রেসক্রিপশনে এখনো প্রমোশন এবং পোস্টিং হচ্ছে। মেজর জেনারেল হাজারি তার জলজান্ত উদাহরণ। 5. কুবা প্রতিবিপ্লব। তার খুব কাছের একজন সিনিয়র অফিসারের কাছ থেকে জানা যায় যে 5 আগস্ট সন্ধ্যায় যখন লেফটেন্যান্ট জেনারেল মুজিব, মেজর জেনারেল জিয়া ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরানের পক্ষ থেকে প্রতিবিপ্লবের আহ্বান করা হয়েছিল, তখন তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কোন পক্ষে যাবেন। ওই দিন রাতেই জিয়া ও ইমরানকে তাদের পজিশন থেকে সরিয়ে দেয় ও মুজিবকে সতর্ক করায় প্রতি বিপ্লব থেকে রক্ষা পেয়েছিল বাংলাদেশ। না হলে মেজর জেনারেল হাজারির মুখোন্মোচিত হওয়ার একটা সম্ভাবনা ছিল। অন্যদিকে প্রতি বিপ্লবে যোগ দিতে সাজোয়া বহর নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন যশোর ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব, যিনি শেখ হাসিনার পা ছুঁয়েছিলেন শুধু চক্ষু লজ্জার কারণে জিহ্বা দিয়ে চাটতে পারেননি। প্রতি বিপ্লবের চেষ্টার মাধ্যমে সেনা প্রধানের চেইন অফ কমান্ড ভঙ্গ করা, দেশদ্রোহিত ও ফ্যাসিস্ট রিজিমের সাথে হাত মিলিয়ে গোপালগঞ্জের গোপালীদের সমর্থন ও সহযোগিতার সম্পূর্ণ প্রমাণ থাকার পরেও মেজর জেনারেল মাহবুবকে বহাল তবিয়তে ডিজিটিপির ডিজি হিসেবে রাখাতে জুনিয়র অফিসারদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। কদমবুচি জেনারেল মাহবুবের কাহিনী আমরা অদন্ত 2-তে প্রকাশ করেছি। 6. সেনা সদস্যদের ব্যস্ত রাখা। মেজর জেনারেল হাজারি অফিসারদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রেজেন্টেশন দিয়ে ব্যস্ত রাখতে পছন্দ করেন, যেন তারা দেশ ও ধর্ম নিয়ে বেশি চিন্তা করতে না পারে। যে কোনো সহজ বা কম সময়ের কাজ তিনি দীর্ঘায়িত করতেন। ডিভিশনের বিভিন্ন প্রেজেন্টেশনের সময় কয়েক ঘন্টার প্রোগ্রাম ক্লাসকে তিনি 6 থেকে 7 ঘন্টা লম্বা করতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও তিনি খুব খুঁতখুঁত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান বা সোশ্যাল ইভেনিং এর ফাইন টিউনিং এর জন্য তিনি অফিসারদেরকে দিনরাত ব্যস্ত রাখতেন এবং অনেক কর্মঘণ্টা নষ্ট করতেন। কয়েকজন জুনিয়র অফিসার গান গাইতে রাজি না হয় এবং ডান্স করতে রাজি না হয় তিনি তাদের ওয়ার্নিং দিয়েছেন। হাজারি খুবই অসহিংস অফিসার ছিলেন এবং অফিসারদের ছোটখাটো কাজে বা ভুলে অনেক বেশি প্রেসার দিতেন। তিনি লঘু পাপে গুরুদণ্ড দেওয়াতে বিশ্বাসী। অসংখ্য অফিসার ও সৈনিককে তিনি তুচ্ছ কারণে শাস্তি দিয়েছেন। এসব কারণে 17 পদাতিক ডিভিশনে তিনি খুবই ঘৃণিত এবং অজনপ্রিয় একজন জেনারেল ছিলেন। সেনাবাহিনীতে মত প্রকাশের স্বাধীনতা না থাকায় এই বিষয়টি উচ্চ পর্যায়ে হয়তো যায়নি। সৈনিকদের কাছে কোন জেনারেল গ্রহণযোগ্যতা কেমন, এটা সাধারণত গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিয়ে থাকে, কিন্তু গত 15 বছরে গোয়েন্দা সংস্থাগুলোকেও অবশ ও অকার্যকর করে দেওয়া হয়েছিল, তাই সঠিক প্রতিবেদন পাঠানো হতো না। মেজর জেনারেল হাজারি প্রমোশন পেয়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে গেলে অফিসার ও সৈনিকরা ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠা করবেন এবং ইসলামকে সেনাবাহিনীর সকল পর্যায়ে ট্যাবু বানিয়ে রাখবেন। 7. মেজর জেনারেল হাজারির মতো এসব জেনারেলরা হলো গাদ্দার। এরা শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনের চরম বিরোধিতা করে এসেছে। জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে ছাত্র জনতার উপর গুলি করার হুকুম দিয়েছে, কিন্তু দেশপ্রেমিক জুনিয়র অফিসার ও সৈনিকরা নিজেদের চাকরির রিস্কে ফেলে এইসব আওয়ামী ও ভারতীয় দালাল জেনারেলদের আদেশ মানেনি। এসব দালাল ও খুনিরা বর্তমানে বেকায়দায় পড়ে ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে পতিত স্বৈরাচার ও ভারতীয় হেজেমনিকে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1600+ শহীদ, 400+ অন্ধ, 500+ পঙ্গু, 3100+ আহত মানুষদের রক্তের সাথে এরা বেইমানি করেছে এবং করছে। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচ্চুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলো জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানি নিয়ে জয় চাতুর্যতার পথ অবলম্বন করেছে।
প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ার 38174 এলাকার বাসার ঠিকানা চালিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং ঠিকানা বদল করে 11654 প্লাজার নিয়ে আসেন। আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছে, 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই, আর এটা বলতেছে 1400 কই মারা গেছে। আমাদের চোখের সামনে মারা গেল, কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে 1400 কই মারা গেছে। কে কইছে? এই দুইজনে প্রশ্ন করছে, ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আমাদের 1400 মানুষ মৃত, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেদরি বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. না না জাতিসংঘ বলছে। Bhai, please do some research. I'm talking about UN report. আমাদের যে Please do your own research. আমাদের Check. সংখ্যা আছে। Man, please do your own research. Yeah. Yeah. আপনি বললেন যে Well informed question, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, Right. কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোন বলবে, কোন ভার্ডিক্ট করবে? আপনি এমন একটা বায়াস তুই কইছেন জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি কইলেন কেন? এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন? আদালত তো এখনো রায় দেয়নি। আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি? আসেন এই বিষয়টা বুঝে দেখি। বিচারের আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি স্রেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে, প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে, করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে। সরকার হইতেছে রাষ্ট্রের মুখ, কারণ রাষ্ট্র বাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, তাই এখন তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসেবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্র বাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। তাই হাসিনারে খুনের আসামি করিয়া রাষ্ট্র মামলা করার মানে হইলো রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে, আদালত যেটা বিচার করবে, জাজমেন্ট দেবে। ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হয়েছে। শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই, রাষ্ট্রবাদী হবে, কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা। আর এই লোকটা বাসার চ্যানেল আই সিনিয়র রিপোর্টার, এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রায় আপনার হাসিনার এফিসি রাখেন। তাহলে ফ্যাসিবাদের একটা মুক্তি যখন করবে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি আমি বলতে চাই মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন গেলে করবো? আচ্ছা। জাতীয় ঐক্যের পাঠ হাসিনা নাকি? হাসিনার দল কি জাতীয় ঐক্যের অংশ? না। ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না, ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না, দুনিয়া কোথাও দেওয়া হয় নাই, আমরাও দেবো না। ফ্যাসিস্টরা আমাদের স্পেস দেবে, ওদের স্পেস দেবে। সকাল সন্ধ্যা বাস ঢুকাম, বাস খাড়া কইরা 2 বার। তো এটা আবার তো অশ্লীল জবাব। আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই, ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে। এগুলো আলাপ অনেক আগে থেকে হয়ে আছে, নতুন করে বলা লাগতেছে, এটাই আশ্চর্যের কথা। ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে। এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে, তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে দেয়। হিটলার মুসলিনি দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা এসেছিল, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। তাই ফ্যাসিস্ট মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। কার্ল পপারের লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে, ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র ধ্বংস করা, তাদের বাক স্বাধীনতার অধিকার নাই। সহনশীলতার একটা সীমা থাকতে হয়। কার্ল পপার বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে। অসহিষ্ণু মতাদর্শকে বরদাস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে। উনি ইংরেজিতে কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? কার্ল পপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হতে হবে। ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট, ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেইনস্ট দ্য অনস্লট অফ দ্য ইনটলারেন্ট, দেন দ্য টলারেন্ট উইল বি ডিস্ট্রয়েড এন্ড দ্য টলারেন্স উইথ দেম। তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে। তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ। ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। এটা তো আমরা করবো না। এই সাংবাদিকদের কিছু বলবো না, কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে, তারপরে অ্যাসাইলাম মারবি। তো তাই এখানে মালিক পক্ষে ধরা লাগবে। যেমন ধরেন এটিএন মাহফুজ, ওরে সাগরণী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেন, সাইজ হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। এখন পুলিশের কবি দাদা হামরে নাই পছন্দ করে না, তাই বলে শাস্তি দিবেন। ওই আশা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি। ওরা ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন। এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারের। বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে। 90% কেসে আপনি পাবেনই খুঁজে শিওর থাকেন। কিন্তু করতেছেন কি? ধরতেছেন ইরেজ জাকির রে,
যে ইরেশ জাকের জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছে লাগিয়েছেন, যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন। বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল? হাসিনা না পালাইলে ইলেশন এশিয়াটিক বন্ধ করে দিত, ইরেশকে জেলে পড়তো, আর তার নামে হত্যা মামলা দিলেন। যে সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না, ওরা আমাদের ভাই। এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন, এখন রিকোয়েস্ট করলাম। কিন্তু আমি যদি টের পাই কোনো দুরভিসন্ধি আছে এর পিছনে, তাহলে করে খায় ফেলুন তারে। আপনি এশিয়াটিকের বিরুদ্ধে তদন্ত করেন, এমনকি দেশের বিরুদ্ধে তদন্ত করেন, কোনো অসুবিধা নেই। অপরাধ হয়ে পাইলে বিচার করেন, কেউ বাধা দিবে না। কিন্তু ধরতক্তা মার পেরেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন, এটা মানা হবে না। ভুয়া মামলা দেবেন, মানা হবে না। আসাদুজ্জামান নূর এশিয়াটিকের কেউ না। এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না, তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে। কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে। এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সেটা একটু আলাপ করে নি। এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন। শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সওয়ার না হইলে, ফ্যাসিজমের পক্ষে, খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে। তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে? কারণটা হইতেছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না, তারা চিন্তার গ্রাহক। তাদেরকে হিরো পর্দায় দেখেন, কিন্তু আসলে তো তারা হিরো না। সমাজের মিডিয়া যে ডমিনেন্ট চিন্তা, সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট কালচার করে তারা। এখন পুরো হাসিনার আমলে যেহেতু মিডিয়া ন্যারেটিভ পুরোটাই হাসিনা বাক্সের দখলে ছিল, তাই আর্টিস্টরা, শিল্পীরা বাই ডিফল্ট এইসব চিন্তা খাইছে। মতি মাহফুজ গাঙ্গে যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে। এটা আবার ভুল, কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে। আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন, সে কি, সে তো কংগ্রেসের এমপি ছিল, তাই না? সে রাজীব গান্ধীর বন্ধু জিগরি দোষ ছিল, সে বিজেপি হয়ে গেছে। এই যে অক্ষয়, অজয়, অনুপম খের, এরা বিজেপির খপ্পরে পড়ছে, এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে। মিঠুন চক্রবর্তী, ও তো নকশাল ছিল, জানেন তো, পার কমিউনিস্ট ছিল, পেলে গেছিল বোম্বে। ও মিঠুন চক্রবর্তীকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি, সেই থেকে ওইটা তৃণমূল হইলো, এখন পার বিজেপি হয়েছে। ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা। সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না। আমাদের মন খারাপ হবে এতে, কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত, নায়ক ভেবে অভ্যস্ত। তারা পর্দায় ঢিসুম 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 করে, এরে ওরে ফেলা, এরে ওরে মারে, প্রচুর বিপদের কথাবার্তা বলে, কিন্তু তাদের নায়ক না রে ভাই। তাদেরকে নায়ক বানানো হয়, তাদের পর্দার চিত্র। আসল মানুষ তো এটা না। আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক। ওরাই মাথায় রেখে চিন্তায় দুর্বল, এটা মনে রাখতে হবে সবসময়। ওইদিকে ওদের তো কাম করে খাইতে হয়, এটা তাদের পেশা। এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয়, তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে, তখন তাদের খাইয়া পয়সা বাঁচতে হলে ফ্যাসিজমের আর্ট কালচার করে ভাড়া কাটতে হবে। তো উপায় থাকে না, তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই। আক্কেল দিয়ে চিন্তা করতে হবে, তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে। তো এরকম শিল্পীদের মতো এক ফার্মও একই সিচুয়েশনে থাকে। তাই আমাদের বিচার করতে হবে অ্যাক্টিভলি কি কি করছে তারা। কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র। ডমিনেন্ট ন্যারেটিভ আমরা পাল্টাই, তখন ওরাও এই ডমিনেন্ট ন্যারেটিভের ভাড়াটে হবে। আপনি আলী জাকের, শাহ জাকের, আসাদুজ্জামান নূর পছন্দ করলে ইরেশ ডিফারেন্ট। তার কারণ ইরেশ অনেক বেশি বাংলাদেশি। কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট, ইরেশ আমাদের পক্ষে। ও ঢাকাইয়া, ও ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নূরের চাইতে অন্য লাইনে। ইরেশ জাকের শাওন না। আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে। এইবার আসেন ফাইনাল আলাপে, যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, সেটা কি? আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা, এটা হাসিনা বলতেছে, গোলাম মোল্লা রনি বলতেছে, নবনীতা বলতেছে, পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে। শুনেন হাসিনা কি বলে। তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না, আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি, ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। খুনি এনুসের বিচার করতে হবে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তার বিচার একদিন ইনশাল্লাহ হবে। এই পুলিশ হত্যার মামলার বিষয়টাকে পাত্তা দিতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে, হালকাভাবে উড়াই দিতে চলবে না। কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে, এটা ফয়সালা করাটা খুব জরুরি। আর ফয়সালা করতে গেলে আমেরিকার লিগাল স্ট্যাটাসের মুখোমুখি আসবে সরাসরি। এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা? চেনে এনাদেরকে। এরা হইল 5 থেকে 8 আগস্টে 72 ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট, এলিট সেটেলমেন্ট হইলো এরা। এদের নাম হইতেছে ডিপ স্টেট, ছদ্মবেশী ব্যুরোক্রেট, সাংস্কৃতিক গডফাদার, মিডিয়া ব্যবসায়ী, হাসিনার অলিগার, আর্মি। কিন্তু কেন তারা ভয় পায় ফয়সালাকে? ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে, বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে, ভারতীয় মহাসাগরের তীরের খেলাগুলো ভেঙে যাবে। আরো আছে, পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা, যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায়। জুলাই বিপ্লবের বিপরীতে 15 আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায়, সবাইকে ম্যানিপুলেট করা যায়, জীবনভর ব্ল্যাকমেইল করা যায়। ভেবে দেখতে হবে এই ফয়সালা না হলে বিপদকার। বিপদ হবে জুলাই বিপ্লবীদের, আপনার আমার। বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে। কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে, কতদিন আর রক্ষা করা সম্ভব। এখনই এই ফয়সালা চাই, একেবারে আইনের পথে। কিভাবে আসেন সেটা বুঝে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে।
কিভাবে করবে? আইন মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে। তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে। এর কারণ খুব পরিষ্কার। হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল, রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল। আমরা সেই জন্যই ৭১ বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল, তাই না? পাকিস্তানি বাহিনীকে আন্দোলন স্বাধীনতা ঘোষণা করছে ১৯৭১ 25 মার্চ। তাই 25 মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার। তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল। জুলাই জনগণ নিজেদেরকে রক্ষা করছে, আত্মরক্ষার যুদ্ধ করছে, বেঁচে থাকার যুদ্ধ করছে। জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে। এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোনো আইনি ভিত্তি নাই। তারা ছিল দখলদার বাহিনীর অংশ। এখন প্রশ্ন হচ্ছে, আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে? আসেন বুঝে দেখি। 2024 সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে। 14 এবং 18 সালের নির্বাচন অবৈধ, কিন্তু এখন শুধু 24 বাতিলই যথেষ্ট। এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। এই কাজ কঠিন না, কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল করতেছে। একটা বানাইতে হবে না, একটা বাড়াইতে হবে না, জাতিসংঘের রিপোর্ট আছে। আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায়, আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না, তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে। তাদের জবাব খুব সোজা, শহীদের রক্ত আমাদের পায়ের নিচে, খুনের গন্ধ বাতাসে, বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে। বিচার আসবে পরে, কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে, আইন পরে, জীবন আগে, শাসন পরে, মুক্তি আগে। আজ যারা সাংবাদিকতার মুখোশ পইরা ফ্যাসিবাদকে বাঁচানোর সব করতেছে, জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায়, তাদের বলি খতম করে দেবো একেবারে। বাকশালের দলবল গুড়াই দেব। এই ফ্যাসিস্টদের কোনো জায়গা নাই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না, এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই। এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই। আজ যারা পুলিশ হত্যার বুলি আওড়ায়, যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে, তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার, হাসিনার বাহিনী ছিল মাফিয়া, এরা ছিল জনগণের শত্রু। জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না, জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না। পুলিশ হত্যা না, এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ। এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ। ফ্যাসিস্টকে স্পেস দেওয়া মানে নিজের কবর খোঁড়া। আমরা সেই কবর খুঁড়বো না, নিজের কবর নিজে খুঁড়বো না। আমরা লড়বো, আমরা জিতবো। এলাহি বর্ষা, রক্তে আগুন, আকাশে শপথ, বাংলাদেশ বাঁচবে, বিপ্লব বাঁচবে, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।